বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল গভীর রাতে খিদিরপুর অরফানেজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাজারের ওপরে দোকান, স্টল, গুদাম আগুনে ভস্মীভূত হয়েছে। খুবই ঐতিহ্যমণ্ডিত বাজার অরফানেজ মার্কেট। সরকারি জমির ওপরে বিশাল এলাকায় ব্রিটিশ জমানা থেকে চলছে। আগুন হলেই তো এখন সন্দেহ হয় যেভাবে জমি হাঙর এবং জমি দখল করছে, এবং সরকার নিজে মনিটাইজ করার নাম করে, কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার নাম করে জমির দিকে কুদৃষ্টি দেখছে। এবং আজকে ওখানে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ কথায় আগুনে ঘি পড়েছে, কারণ তিনি সরে যাওয়ার কথা বলেছেন। তার মানে আগুনের পরে ত্রাণ, পুনর্বাসন, তার বদলে সরিয়ে দেওয়ার কথা। আপনারা জানেন ইতিমধ্যেই মেট্রো রেল যা ধর্মতলা পর্যন্ত আসবে, নানান জট, তার মধ্যে খিদিরপুরে স্টেশন করতে চাইছেন না। আর করলেও যেরকম মেট্রো রেলের ধর্মতলায় ট্রামকে বন্ধ করে দিয়ে ট্রামের যে গুমটি সুরেন্দ্রনাথ পার্কে, সেটাকে এখন নানান কায়দায় কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার কথা ভাবনা চিন্তা। আমরা প্রথম থেকে বলছিলাম এটাই ছিল ট্রাম বন্ধ করার একটা অসৎ উদ্দেশ্য। এখন এখানেও যদি আদৌ মেট্রো স্টেশন হয়, তাহলে সেখানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট, এবং সেটাকে কিভাবে প্রাইভেট সেক্টরকে দিয়ে, অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে, সেন দৃষ্টি রয়েছে, এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে। সর্বত্র যা ঘটছে, এজন্য ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট। যেখানে ক্ষতিগ্রস্ত বাজারের যারা দোকানদার, ছোট ব্যবসায়ী, ওখানে যাদের জীবন জীবিকা নির্ভর করছিল সেই বাজারের উপরে, তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরো বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি বাজারের সমিতির লোকজন, ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন, এবং ওখানেই ইন সেতু ডেভেলপমেন্ট করতে হবে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা করার দরকার, কারণ আগুন লাগার পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেড কোনোটাই ঠিক সময় পৌঁছয়নি। পুড়তে দেওয়া হয়েছে, অ্যালাউ করা হয়েছে, আগুন নেভানো হয়নি ঠিক সময়। আর এখন ওটাকে পরিষ্কার করে যাতে জমি হাঙরদের হাতে তুলে না দেন, কারণ সেই আলিপুর জেলখানা থেকে, বিজি প্রেস থেকে গোটা এলাকা, চিড়িয়াখানার এলাকা, অডিও ভিজুয়াল যে জায়গা ছিল চিড়িয়াখানার উল্টো দিকে, সবটাই কমার্শিয়ালি এখন ভায়াবল দেখে, মার্কেট দেখে, বাজার দেখে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এগুলোকে সব বেচে দেওয়া, লিজ দেওয়া, সে প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে। বাজার ওখানে দরকার। 3টে জেলার মানুষ ওখানে বাজারে ব্যবসা করেন, আসেন, কেনা বেচা হয়। এবং একসময় যখন টালিনালাই দখল হয়নি, যখন নৌকো করে আসতো, তো সবই গোটা বাংলার জিনিসপত্র ওখানে নৌকো পথে কলকাতার অরফানেজ মার্কেটে বাজারজাত হতো। সেই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা দরকার। টালি নালা গিয়েছে, এখন টালি নালার পাশের জমিগুলো মুখ্যমন্ত্রী যেমন সপরিবারে দখল করে আছেন, সেরকম বাকিগুলোকে এখন দখল করার জায়গা করে দিচ্ছেন। আগামীকাল বামপন্থী দলগুলোর ডাকে আমাদের প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে, গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, এবং পশ্চিম এশিয়ায় যে উপদ্রব, যুদ্ধের নামে, গণহত্যার নামে, হামলার নামে, এবং মার্কিন সাম্রাজ্যবাদের লীলায় ভূমি হিসেবে ওখানে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, আর এখন যে যুদ্ধ আবার নতুন করে শুরু হলো, ইসরায়েল যেভাবে আনপ্রোভোকড ইরানের ওপর হামলা করলো,
এবং তারপরে আবার ইরান প্রত্যাঘাত করলো এবং যুদ্ধটা যেদিকে গড়াচ্ছে আমরা তো সবসময় তার বিরুদ্ধে। এবং এখন সরাসরি দেখা যাচ্ছে তেলের, কাঁচা তেলের বাজারে তার প্রভাব পড়েছে। পারস্য উপসাগরে আমরা আমাদের গালফ ওয়ারের অভিজ্ঞতা আছে দুটো। একবার ওখানে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন আমাদের যে কাঁচা তেলের উপর নির্ভর করতে হয় তার একটা বড় অংশ ওই পথে আসে। গোটা পৃথিবীর খনিজ তেলের রসদ ওখান থেকে সরবরাহ হয় বেশিরভাগটা, যার ফলে তার দাম প্রভাব পড়ছে। আর আমাদের মতো দেশে একবার দাম বেড়ে গেলে তারপর আর দাম কমানো হয় না, সেটাই থেকে যায়। এইভাবেই আমাদের তার প্রভাব সাধারণ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অন্যান্য সমস্ত সাধারণ ব্যবহার্য জিনিসের উপর পড়ে এবং আমাদের মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির শিকার হতে হয়। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরির বাজার এসবের উপর প্রভাব পড়বে। আমাদের কৃষিক্ষেত্রের উপর প্রভাব পড়বে সার এবং জ্বালানির জন্য। সেখানে দাঁড়িয়ে আমরা আগামীকাল শান্তির জন্য এবং এই গণহত্যার বিরুদ্ধে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে জায়নবাদী ইসরায়েলের এই আগ্রাসী আধিপত্যবাদী মনোভাব এর প্রতিবাদ জানিয়ে, এবং ইসরায়েল এটা সম্ভব নয় করার যদি না মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী শক্তি তার পেছনে দাঁড়ায়। এবং এখনো দেখা গেল সে ফ্লিপফ্লপ করছিল, কিন্তু আদতে এই যুদ্ধের মধ্যে তার একটা ইন্ধন রয়েছে। আবার আমাদের দেশে আমরা দেখলাম যে আমাদের যে বিদেশ নীতি, প্রতিষ্ঠিত বিদেশ নীতি, সেখান থেকে সরে এসছে। ইউএনওতে আমরা যুদ্ধবিরোধীর, প্যালেস্টাইনে যে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, সেখান থেকে যুদ্ধবিরোধী প্রস্তাবে আমরা এই প্রথম আমাদের সমস্ত বন্ধু দেশের বিপরীতে গিয়ে আমরা বিরুদ্ধে ভোট দিলাম যুদ্ধবিরতির। ভারত কখনো পৃথিবীর কোনো জায়গায় যুদ্ধবিরতির বিরুদ্ধে ভোট দেয়নি। এটা যেভাবে নেতানিয়াহুর সঙ্গে মোদির এই গাঁটছাড়া হচ্ছে সেটা আমাদের কাছে আরো বিপজ্জনক। এবং ক্রমাগত মার্কিন সাম্রাজ্যবাদ যেটা করছে যে পশ্চিম এশিয়ার ওয়ার থিয়েটারকে দক্ষিণ এশিয়ার দিকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, তাতে আমরা সামিল হয়ে যাচ্ছি এবং আমাদের বন্ধু হারাচ্ছি ওটা বিশ্বব্যাপী। তারও প্রতিবাদ আমরা জানাচ্ছি। চাকরিহারা তারা এখনো আন্দোলন করছেন এবং তাদের দাবি যে তারা বিধানসভায় আসবেন, বিধানসভায় অধিবেশন করবেন। এবং আমরা দেখলাম যে বিধানসভাতে আজকে এই নিয়ে একটি মুলতবি প্রস্তাব এনেছিল বিরোধীরা, সেটাও করতে দেওয়া হয়নি, বলা হয়েছে সেটা বিচারাধীন বিষয়। কি বলবেন চাকরিহারাদের? বিধানসভার খবর বিধান দেবে, বিধানসভার বিধান বিধানসভায় হবে। আমি এটুকু বলতে পারি, আমরা এই যারা চাকরি হারা তাদের সরাসরি মুখ্যমন্ত্রী, তার পরিবার এবং তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার উপর ঘাড়ে দোষ চাপে আমরা প্রথম থেকে বলে আসছি। তাদের অপকর্মের জন্য, দুর্নীতির জন্য এবং মিথ্যাচারের জন্য, আর তার সঙ্গে দাঁড়িয়ে টাকা রোজগারের মাধ্যম নিয়োগকে করার ফলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। 26,000 ছেলে মেয়ে যারা শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল তাদের অনিশ্চয়তা এসছে এবং এখনো দাঁড়িয়ে তাদের নিয়োগ সুষ্ঠুভাবে কিভাবে হবে, স্কুলগুলোকে কিভাবে বাঁচানো হবে, তারপর সরকারের কোনো চিন্তা নেই। চাকরিহারারা অনশন করছে, অবস্থান করছে, মিছিল করছে। আমরা তাদের প্রতি সংহতি জানিয়েছি এবং আমরাও গত কয়েক বছর ধরে শিক্ষার ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি এবং সুষ্ঠু নিয়োগ চাইছি। এবং যে যারা যোগ্য, মেধাবী, শিক্ষকতা করার কথা, আজকে তৃণমূলের দোষে এবং দুর্নীতির জন্য তাই যখন চাকরি থেকে হারা, তখন দাঁড়িয়ে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এতদিনে মুখ্যমন্ত্রী টনক নড়লো? আপনাদের সামনে আমি 1 সপ্তাহ আগে বলেছি, যুবকেন্দ্রে আমরা কনভেনশন করলাম, সেখানে বলেছি যেভাবে এই বাংলার মানুষ এ রাজ্যে কাজ পাচ্ছে না তৃণমূল অপদার্থতার জন্য এবং হাজারে হাজারে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে,
সেখানে মহারাষ্ট্রে, গুজরাটে, হরিয়ানা, উত্তরপ্রদেশে, রাজস্থানে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে, ওড়িশায় তাদের উপর আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে বিএসএফ, সেখানকার রাজ্য পুলিশ যোগসাজশে চুপি সারে কোনো প্রমাণ, কোনো কাগজপত্র ব্যতি রেখে জোর করে পুশব্যাক করা হচ্ছে। পেহেলগাঁও ঘটনার পরে আমি তো তাজ্জব হচ্ছি, মুখ্যমন্ত্রী এতদিন পরে বলেছেন আহমেদাবাদ থেকে রাউন্ড আপ করেছে বাংলাভাষী মানুষকে, পরে দেখা গেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এদেশের নাগরিক। তা সত্ত্বেও একটা অংশকে স্পেশাল প্লেনে করে আগরতলায় নিয়ে গিয়ে পুশ করেছে বিজেপি রাজ্য। এবং এখন এত সাহস হয়েছে যে আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সীমানা আছে সেখান থেকে মুর্শিদাবাদের লোক, কুচবিহারের লোক, তাদেরকে ধরে পুশ করেছে। ওখান থেকে তারা জানাচ্ছে, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এখানে তাদের পরিবাররা যখন যোগাযোগ করছেন, তাহলে কেন্দ্র সরকার, রাজ্য সরকার মিলে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ দেখছেন না। পেহেলগাঁও ঘটনার সঙ্গে কোনো বাংলাভাষী মানুষ জড়িত ছিলেন না। সন্ত্রাসবাদীকে ধরার বদলে কাশ্মীরি জনগণ, তার বিরুদ্ধে ঘৃণা উগড়ে চেষ্টা করেছে বিজেপি। আর বাংলা মানুষকে বাংলাদেশি নাম করে দিয়ে নির্দিষ্টভাবে তার ধর্ম, তার ভাষার পরিচয় দেখে, এবং আমাদের এখানকার কোনো কোনো মিডিয়াও আরএসএস এর যে ভাষ্য যে বাংলা ভাষী হলে সে বাংলাদেশি, গোটা উত্তর ভারতে এই প্রচারটা আছে। আমি দেখলাম এখানকার লোক বলতে আরম্ভ করে দিচ্ছে ভোটার লিস্টে সব বাংলাদেশি নাম আছে। এই মমতা তো প্রথমে শুরু করেছিলেন, এনডিএতে ছিলেন, ভোটার লিস্টের তাড়া নিয়ে ফেলেছিলেন, স্পিকারের চেয়ারের দিকে নিক্ষেপ করেছিলেন এবং বলেছিলেন সব বাংলাদেশ ভোটার লিস্ট ভরে আছে। আর এখন যে যার সংখ্যা বলে যাচ্ছে। আসলে বাংলাদেশের নামের জন্যই তারা মনে করে বাংলা মানে হচ্ছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, নর্থ ইস্টের বিভিন্ন স্টেট আছে যেখানে বাংলাভাষী মানুষ আছেন। তার সঙ্গে এখনকার শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজির জন্য চারিদিকে ছড়াতে হয়। এটা একটা ফোবিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণপন্থার উত্থান মানে এইভাবে আদারিং করে। বলবেন মুখ্যমন্ত্রী এগুলো? আসলে দুই দলে মিলেই করছে। নির্দিষ্ট জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষাগোষ্ঠীকে যে আমাদের নয়, ওরা আলাদা। এটা সেই হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস রাজনীতির ফল। এবং দুর্ভাগ্যবশত আগে এরকম ঘটনা ঘটেছে যখন, তখন আমাদের এমপিদের দল গিয়ে সেখানে আমরা হাজির হয়েছি। মহারাষ্ট্রে আমাদের এখানকার চিফ সেক্রেটারি সেখানকার চিফ সেক্রেটারির সঙ্গে দ্রুত সম্পর্ক স্থাপন করেছেন। শুধু বিধানসভায় বক্তৃতা করলে হবে? তাহলে চিফ সেক্রেটারি লেভেলে এই সমস্ত স্টেটের সঙ্গে আমাদের রাজ্যের মানুষের স্বার্থে কি যোগাযোগ হয়েছে? কেন সংসদীয় প্রতিনিধি দল এ রাজ্যের বিজেপি যাবে না, কিন্তু তৃণমূল তার সঙ্গে যুক্ত হয়ে আছে। এবং এই আক্রমণ বেড়েছে যখন থেকে মুর্শিদাবাদের, বিশেষত মুর্শিদাবাদের ওই দাঙ্গা হাঙ্গামার পরে তৃণমূলের এমপি বলেছে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করে, ফিরে সেখানে তারা দাঙ্গা করেছে। সুতরাং এই যে ব্র্যান্ডিং করা, এটা আরএসএস এর পরিকল্পনায়, তৃণমূলের এমপি বলেছেন। তারপর থেকে আরএসএস, বিজেপি, হিন্দুত্ববাদী শক্তি, বজরং দল এবং তার সঙ্গে ওই সমস্ত বিজেপি শাসিত রাজ্যের আর বিএসএফ এর সাহস বেড়েছে। বিজেপি আদরিং করতে চাইছে আর তৃণমূল তাকে আইসোলেট করতে চাইছে, আইসোলেশন করতে চাইছে, দুজনের মিলিভাগাত।
এক্স তো হননি এখনো, এক্স হ্যান্ডেলও বলেছেন, কিন্তু আমি তো চ্যালেঞ্জ করছি ওখানে যা যা বলেছে জাপানে তার ভিডিও প্রকাশ করুক, তারা দেখবে বিজেপি এমপি এবং তৃণমূলের এমপির কথার মধ্যে কোনো তফাৎ নেই, পরিষ্কার কথা। বিজেপি এমপি যা যা বলেছে, যেমন যেমন বলেছে, বিদেশ দপ্তরের কথা বলা একটা কথা, নিজের দেশের কথা বলা একটা কথা, কিন্তু বিজেপি এমপির থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি আরএসএস এর বিজেপির বক্তব্য পেশ করেছেন। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, এত সব বলে তো সবটা তো ভিডিও করে, ছবি তোলে, তার ভিডিও প্রকাশ করুক, তারপরে তার বক্তৃতাটা দেশের মানুষ, রাজ্যের মানুষ শুনুক, তাহলে বুঝতে পারবে কতটা সে দেশের জন্য আর কতটা বিজেপির জন্য মুখী ছিল। চারিদিকে একের পর এক মৃত্যু, আপনি দেখলেন প্লেন দুর্ঘটনায় ১৮ জন মারা গেল, তারপরে গতকাল ওরকম একটা হেলিকপ্টার ভেঙে পড়েছে, সেতু ভেঙে পড়ছে, এবং সেতু ভাঙার পর আমাদের যখন কলকাতায় সেতু ভাঙলো তখন প্রধানমন্ত্রী অনেক বক্তব্য রেখেছিলেন, কি বলবেন এই চারিদিকে বলেছ খুবই দুরবস্থা আমাদের, এবং পরপর ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, আর কিন্তু তার সঙ্গে যে জুড়ে দিলে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন কিন্তু তদন্ত করেনি। বিবেকানন্দ সেতু আমরাই লড়ে নিয়ে এসেছিলাম, এয়ারপোর্ট পর্যন্ত পোস্তা থেকে ফ্লাইওভার হওয়ার কথা, তার পার্ট পার্ট ছিল, তাকে তুলে দিল, এবং সেটা ৬৫ ভাগ কেন্দ্র সরকারের, ৩৫ ভাগ রাজ্য সরকারের ছিল, ভাগাভাগি, ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের। কিন্তু ভেঙে গেল, তার বক্তৃতা অনেক হলো, কারণ সামনে ভোট ছিল, কিন্তু কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারই এটা নিয়ে তদন্ত করলো না কেন ঘটলো। যেটা করলো সেটা হচ্ছে আমাদের মূল উত্তর কলকাতার যানজট থেকে বাঁচার জন্য যা দরকার ছিল সেটাকে সরিয়ে দিল, এইভাবে প্রজেক্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা, মরবিতে তো গুজরাটে ব্রিজ ভেঙেছিল, তারপর কি করলো মোদির রাজত্বে? গুজরাটে আমরা দেখিনি। একইভাবে মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্য, আমাদের এখানে আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনা হলো, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাওর নিয়ম অনুযায়ী এ ধরনের বিমান দুর্ঘটনা হলে বিশেষভাবে আলাদা ব্যুরো আছে, ব্যুরো অফ সেফটি, যারা এনকোয়ারি করে এবং দাঁড়িয়ে তোমার গিয়ে তদন্ত করে। কিন্তু দেখা গেল সেই তদন্তকে কিসের জন্য, আমি বলছি না ধামাচাপা দেওয়ার জন্য, হোম সেক্রেটারিকে আহ্বায়ক করে মাথায় বসিয়ে আর একটা ছোট ব্যুরোক্রেটিক কমিটি তৈরি করা হলো। তার কোনো এক্সপার্টিজ আছে? এটা তো এক্সপার্টিজে যারা এভিয়েশন এক্সপার্টস তারা এটাকে তদন্ত করতে পারে, সেখানে দাঁড়িয়ে ওটাকে স্কাটল করা হচ্ছে তদন্তকে, যেটা ওই গুজরাতে ব্রিজ ভাঙার পর আমরা দেখেছিলাম। আর কলকাতা ব্রিজ পরে তো কোনো তদন্তই হলো না, শুধু দুজনে মিলে যেটা করলো পুরোনো ব্রিজগুলোতে সব বোর্ড লাগিয়ে দিল যেটা দুর্বল, এখানে খুব সাবধানে যাবেন, বা ব্রিজগুলোকে পাতলা করে দিল পাঁচিল তুলে দুপাশ দিয়ে। বিজেপি তৃণমূল যদি একসঙ্গে কাউন্ট করো তাহলে তাই হবে। ওটা কি আলাদা করে হলো নাকি আর একসঙ্গে হয়ে গেল? হ্যাঁ, গান ছিল না, তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নেই, তো মমতা এটাই বলছেন, তোমার আসন আমার আসন দুই আসন মিলে সমান। আমাকে জিজ্ঞেস করছো কেন? যিনি ফুরফুরে গিয়েছিলেন তাকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে। এখন বেচারা মুকুল লাগে তুমি জিজ্ঞেস করতে হবে না। তোয়ার সিদ্দিকী হয়ে উঠলো যে তৃণমূলের ছত্রছায়া, তাকে জিজ্ঞেস করো। তো উড়িষ্যায় আমরা দেখলাম, উড়িষ্যায়, মহারাষ্ট্র, তারপরে যে বিহার, এবার নতুন করে দিল্লিতে বাঙালিদের উচ্ছেদ করা হচ্ছে বাংলাদেশে। এই প্রশ্ন হয়েছে, আমি উত্তর দিয়েছি, ভিডিওতে জয়েন করে দেখো, আমি বিস্তারিতভাবে উত্তর দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন
যারা সিনিয়র ডক্টরও, যারা সার্ভিস ডক্টরও যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বদলি করেছে। এত এই আন্দোলনের সময় যে বিখ্যাত হয়েছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী, কোথায় আছেন তিনি এখন? কোথায় পাঠিয়েছে তাকে? এটা তৃণমূলের সরকারের হলমার্ক, ভয় দেখানো সরকারি কর্মচারীদেরকে, ডাক্তারদেরকে, পুলিশকে, শিক্ষককে, এমনকি আইসিডিএস কর্মীদেরকে, স্কিম ওয়ার্কারদেরকে, যে তোমাদের রিমোট এলাকায় পাঠিয়ে দেবো। আর এটা বদলিও না, তার থেকে বেশি মারাত্মক। জুনিয়র ডক্টর যারা পোস্ট গ্রাজুয়েশন করে তারপরে বন্ড পোস্টিং হয়, 3 বছর তাকে কাজ করতে হবে, এসআরশিপ। সেখানে দাঁড়িয়েও কাউন্সিলিং করে অ্যালটমেন্ট হয় কাকে কোথায় দেওয়া হবে। সেই লিস্টে ওই ওএমআর সিটের মতো জালিয়াতি করা হয়েছে। এই জন্যই হাইকোর্টে গিয়ে তারা ফেসেছে যে র্যাঙ্ক আছে, কাউন্সেলিং আছে, তার বাইরেও দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছিল একদম চিহ্নিত, যাদেরকে থ্রেট করা হয়েছিল, এটা একটা থ্রেট কালচারের আরেকটা রূপ। কিন্তু এখন এত সহজে থ্রেটেন হবে না। তারা আদালতে গেছে এবং আদালত এদেরকে আবার চড়থাপ্পড় মারবে গালে। বিধানসভায় কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভাতে চোরদের সরকার বলে মুখ্যমন্ত্রী সাসপেন্ড করার পর একজন বিধায়ককে বিজেপি কি বলবেন? যে আমি আবারও বলেছি, বিধানসভার বিধান বিধানে হবে, এখানে নয়। মানসিকতা এখানে বলো। পরলোক সভার কথা কি এখানে আলোচনা হয়? লোকসভায় হয়? লোকসভার কথা লোকসভায় হয়, পরলোক সভার কথা পরলোকে গিয়ে হবে যদি আদৌ থাকে। সুতরাং বিধানসভা ব্যাপারটা বিধানসভায় হবে। ধন্যবাদ।